গত ৩ মাসে ডিএসসির সূচক কমেছে ৭৬৭ পয়েন্ট। ব্যাংকের সুদের হার বাড়ায় শেয়ার বাজারে তারল্য সংকট বলছে বিএসইসি। এলডিসি উত্তরণের পর দেশের রপ্তানি কমতে পারে সর্বোচ্চ ১৪% বলছে এডিবি। সক্ষমতা বাড়ানোর পরামর্শ। গত ৩ দশকে দেশে মজুরি বাড়েনি ২৪টি খাতে। শ্রমিকের ন্যায্য পাওনা নিশ্চিতে নীতিমালা ও আইন করার তাগিদ। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি ৭ দিনে। আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। গত ৩ মাসে ৭৬৭ পয়েন্ট হারিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক। ধারাবাহিক দরপতনে বাজারে মূলধন কমেছে প্রায় ৮৬,০০০ কোটি টাকা। সাধারণ বিনিয়োগকারীরা বলছে মার্জিন ঋণযুক্ত বিও হিসেবে ফোর্স সেল বেড়েছে। যদিও বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানগুলো বলছে দরপতনে বাজারে ঋণের টাকা ফেরত পেতে এমন বিক্রি অস্বাভাবিক। চলতি বছর ১৮ জানুয়ারি ৩৫ কোম্পানি বাদে ৩২১টির ফ্লোর প্রাইস তুলে নেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। পরের কার্যদিবসেই প্রায় সব শেয়ারের দরপতনে ডিএসসির প্রধান সূচক কমে ১১৬ পয়েন্ট। এরপরও কয়েকদিনের ব্যবধানে ২ দফায় আরও ২৯টির ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়। এতে গত ৩ মাসে দফায় দফায় সূচকের পতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন কমেছে ১১ ভাগের বেশি। এ সময় ফোর্স সেল করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ তুলে নেয় হতাশ ক্ষুদ্র বিনিয়োগকারীরা। এই যে ধারাবাহিক পতন, এতে তো মনে হচ্ছে যে ফিরে দাঁড়ানোর কোনো উপায় তো দেখতেছি না। প্রতিদিনই মাইনাস হচ্ছে। প্রথম ৫ থেকে ৬ মিনিটে ২০ পয়েন্ট প্লাস হয়ে গেল, কিন্তু পরবর্তী ৩-৪ মিনিটের মধ্যে দ্রুত এটা মাইনাসে চলে গেল। এটা কিভাবে সম্ভব যদি ফোর্স সেল ওইভাবে না হয়? বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো বলছে ২০১০ সালের পুঁজিবাজার ধসের ঘটনায় তারা ঋণের পুরো অর্থ ফেরত পায়নি। এবারও দরপতনে মার্জিন ঋণ নেওয়া অনেক হিসাবই ঝুঁকিতে পড়েছে। আজকে যেটা ফোর্সেলে পড়ে নাই, কালকে যদি বাজার পড়ে তো সেটা ফোর্সেলে আসাটা স্বাভাবিক। তো এই ফোর্সেলটা আবার আপনি যে বন্ধ করে দেবেন সেটারও সুযোগ কম। কারণ কি, যারা ফাইন্যান্স করছে তারা তো বিভিন্ন ব্যাংক থেকে বড় করে ফাইন্যান্স করছে, তারা তো মার্কেট সিচুয়েশন কনসিডারেশন নেবে না, তারা অন টাইম রিপেমেন্টটা চাবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে চলতি বছর মার্চ পর্যন্ত ৩ মাসে নিট বিদেশি বিনিয়োগ ঋণাত্মক। সেই সঙ্গে ব্যাংকে সুদের হার বাড়ায় শেয়ার বাজারে তারল্য সংকট বেড়েছে বলে মত বিএসইসির এই কর্মকর্তার। ইন্টারেস্ট রেটটা বেশি হওয়ার কারণে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্টের যে অপরচুনিটি কস্ট সেটা অনেক বেড়ে গেছে, যে কারণে কিছু ফান্ড ক্যাপিটাল মার্কেট থেকে মানি মার্কেটে করছে। এর কারণে কিছুটা তারল্য সংকট দেখা দিছে। বিএসইসি বলছে শেয়ার বাজারে শিগগিরই কয়েকটি মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ আসবে। ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড সিএমএসএফ যোগান দেবে ১০০ কোটি টাকা। উৎসাহিত করা হচ্ছে ব্যাংক ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগও। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেয়ার বাজার নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মুখপাত্র রেজাউল করিম। রেজাউল করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আপনার কাছে শুরুতেই জানতে চাইব, গত কয়েক মাসে কিন্তু নিয়ন্ত্রক সংস্থা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তারপরেও বিএসইসির কোনো সিদ্ধান্তেই বাজার নিয়ন্ত্রণে না আসার কারণ কি? রেজাউল করিম, আপনি কি আমরা জানি যে গত কয়েক মাসেই কিন্তু নিয়ন্ত্রক সংস্থা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বাজারকে নিয়ন্ত্রণে করার এবং বাজার যেন ঘুরে দাঁড়ায় সে বিষয়ে, কিন্তু তারপরেও কিন্তু বাজারের আমরা দরপতন অব্যাহত রয়েছে। তো কোন সিদ্ধান্তে বাজার নিয়ন্ত্রণে না আসার কারণ কি? আসলে বাজার গতিতে চলবে, বাজারে আপস এন্ড ডাউন থাকবেই। যে রেগুলেটর হিসেবে বাজারের লেনদেনের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা রেগুলেটরের কাজ, সেটি আমরা করছি। তো আমাদের কাছে যেটা এখন মনে হচ্ছে যে বাজার অনেক ডাউন হয়েছে এবং বাজার এখন বটম পয়েন্টে আছে। কারণ আমরা যদি মার্কেট অ্যানালাইসিস করে দেখি, তাহলে আমরা যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখি, দেখবেন যে বাজারের এখন গত লেনদেন দিবসের পরে প্রাইস আর্নিং রেশিও 12 নিচে চলে আসছে। এটা আমাদের লাস্ট
প্রায় 14 বছরের এভারেজ প্রাইস আর্নিং রেশিও থাকে 17 থেকে 18-এর মতো। তো এখানে বোঝা যায় যে আমাদের বাজার এটা অনেকটাই মানে আন্ডার ভ্যালু হয়ে গেছে, যে কোনো মুহূর্তে বাজার বাউন্স ব্যাক করবে। আমরা যদি টেকনিক্যাল অ্যানালাইসিসের 2টা টার্ম নিয়ে কথা বলি তাহলে দেখবো যে আরএসআই আমাদের এখন 34 এর মতো। তো আরএসআই 34 মানে বাজারে এখন ওভারসোল্ড পজিশন, বাই প্রেশার অটোমেটিক্যালি আসবে। আমরা যদি মানি ফ্লো ইন্ডেক্স দেখি তাহলে দেখবো যে বাজারের এখন আমাদের মানি ফ্লো ইন্ডেক্স আছে 42 এবং আমাদের এই বছরের এভারেজ টার্নওভার 750 কোটি প্লাস এবং আমাদের 2023 সালে এভারেজ টার্নওভার ছিল 543 কোটি। সব দিক থেকে আমরা মনে করি আগামীতে টার্নওভার অনেক বাড়বে এবং এখানে হিউজ বাই প্রেশার আসবে। তো আপনি জানেন যে আমাদের ইন্টারেস্টের একটু বাড়ার কারণে কিছুটা এটার নেগেটিভ দিক আছে, কিন্তু সাথে সাথে পজিটিভ দিকও আছে। আপনি জানেন যে ইন্টারেস্ট রেট বাড়লে ইনফ্লেশন কমবে এবং আমাদের যারা সেভার্স আছে তাদের সেভিংস বাড়বে, তাদের একটা ইনভেস্টমেন্ট আমাদের বাজারে ঢুকবে বলে আমাদের প্রত্যাশা। পাশাপাশি আপনার এই রিপোর্টে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টের কথা বললো, আমরা যদি দেখি যে এটা 2013 থেকে 17 পর্যন্ত আমাদের ক্যাপিটাল মার্কেটে ফরেন ইনভেস্টমেন্ট অনেকটা ইনক্রিজিং ট্রেন্ড ছিল এবং প্রায় মানে 2.5 বিলিয়ন ইউএস ডলারের মতো ছিল আমাদের 17 সালে এবং পরবর্তীতে লাস্ট 5 ইয়ার্স এটা ডাউনওয়ার্ড ট্রেন্ড। আমরা মনে করি যে বর্তমানে 1.2 বিলিয়ন ইউএস ডলার আমাদের ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ আছে। করিম, আপনার কাছে জানতে চাই, বা আপনি নিজেও বললেন যে বাজার হয়তো যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়াবে, তো এখন বাজার যে পর্যায়ে রয়েছে সে পর্যায় থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আসলে কতটুকু আপনার কাছে জানতে চাইবো এবং সামনে বিএসইসি কি ধরনের পদক্ষেপ নেবে? আমাদের এখন পলিসি একটাই, বাজার গতিতে চলবে, সেখানে কোনো ধরনের যাতে অনিয়ম না হয়, আনলফুল ট্রানজাকশন না হয়, ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস না থাকে, সেইটা সার্ভেলেন্সের মাধ্যমে আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। তো আমরা মনে করি যে গত 5 বছর যেহেতু ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট ডাউনওয়ার্ড ট্রেন্ড, এইটা 5 বছর পর আবার এটা ইনক্রিজিং ট্রেন্ডে থাকে। আমরা মনে করি যে বর্তমানে এক্সচেঞ্জ রেট স্টেবল এবং আগামী 3 বছরের ফোরকাস্টিং যদি এটা স্টেবল থাকে তাহলে আগামীতে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট খুব দ্রুতই বাড়বে 2024 সালের মাঝামাঝির থেকে। এবং রিসেন্টলিও আপনি ধরেন যে আমাদের যে এপ্রিল মাসে একদম ফরেন সেল খুবই কম ছিল এবং আমাদের যে বর্তমান যে ফরেন সেলের পজিশন এটা একদম সর্বনিম্ন পর্যায়ে চলে আসছে এবং যাদের যেসব এক্সিস্টিং ফরেন পোর্টফোলিও ইনভেস্টরের সেল প্রেশার ছিল সেটা একদম শেষ হয়ে গেছে। তো ফরেন সেল না আসলে আমাদের ইন্ডেক্স মুভার স্ক্রিপ্ট যেগুলো আছে সেগুলা আগামীতে আপওয়ার্ড হবে, কারণ আমাদের যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আছে, মিউচুয়াল ফান্ড, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যারা পরিচালনা করে, তাদের দিক থেকে ইনভেস্টমেন্ট বাড়বে, কারণ প্রায় 400 কোটির মতো মিউচুয়াল ফান্ডের রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে। এই নিবন্ধন পরবর্তী সময়ে ফান্ড ডিক্লেয়ার করে সেখান থেকে একটা বড় অংশ আমাদের লিস্টেড সিকিউরিটি ইনভেস্টমেন্ট আসবে। পাশাপাশি আমাদের যে ব্যাংকের ইনভেস্টমেন্ট সক্ষমতা অনেক বেশি আছে, তাদের যে সলোতে ক্যাপিটালে 25% করতে পারে, এটা আমরা আশা করতে পারি হয়তো সামনের দিনে বাজার কিছুটা হলেও ঘুরে দাঁড়াবে। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এলডিসি থেকে উত্তরণের পর দেশের রপ্তানি কমতে পারে সর্বোচ্চ 14%। বিভিন্ন দেশে শুল্ক আরোপের ফলে রপ্তানি কমার আশঙ্কা করছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। দেশের রপ্তানি খাতের বৈচিত্র্য ও করণীয় নিয়ে প্রকাশিত এডিবির প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। এমন অবস্থায় দেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই বলে মনে করে সংস্থাটি। 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে পুরোপুরি বের হয়ে যাবে বাংলাদেশ। এলডিসি থেকে বের হলে সবচেয়ে সমস্যায় পড়তে হবে রপ্তানি খাতকে। দেশের রপ্তানি খাতের বৈচিত্র্য নিয়ে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির প্রতিবেদনে বলা হয়, এলডিসি উত্তরণের পর বেড়ে যেতে পারে রপ্তানি পণ্যের শুল্কের হার। শুল্ক আরোপিত হলে রপ্তানি 5.5 থেকে 14% পর্যন্ত কমে যেতে পারে। প্রতিবেদনে বলা হয়, এলডিসি উত্তরণের পর কানাডায় পণ্য রপ্তানির ক্ষেত্রে 16% পর্যন্ত, ভারতে 8.6, জাপানে 8.7 ও চীনে রপ্তানির ক্ষেত্রে 7% শুল্ক আরোপিত হতে পারে। এছাড়া আমদানিতে ভারতের অগ্রাধিকার তালিকায় নেই এমন অনেক পণ্য আবারও নেতিবাচক তালিকায় ঢুকে যেতে পারে। দেশের রপ্তানি খাতে বৈচিত্র্য না আসার কারণ হিসেবে প্রণোদনা বৈষম্যের কথা বলছে এডিবি। তারা বলছে, বাংলাদেশ সরকার বিভিন্ন সময় রপ্তানি খাতে যে প্রণোদনা দিয়েছে তা অনেক ক্ষেত্রেই তৈরি পোশাক খাতকে উদ্দেশ্য করে প্রণয়ন করা হয়েছে। সংস্থাটির তথ্য অনুসারে 2000 থেকে 2021 সাল পর্যন্ত বাংলাদেশ তার জিডিপির মাত্র 1% মতো এফডিআই পেয়েছে। এডিবি বলছে, একদিকে বাংলাদেশে এফডিআই কম, অন্যদিকে বেশিরভাগ বিদেশি বিনিয়োগই তৈরি পোশাক খাত কেন্দ্রিক। রপ্তানি খাতের সক্ষমতা বাড়াতে মুদ্রার বিনিময় হার নির্ধারণে আরও দূরদর্শী হওয়ার পরামর্শ দিয়েছে এডিবি।
ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশ জুড়ে তীব্র তাপপ্রবাহেও থেমে নেই নির্মাণ সহ বিভিন্ন খাতের শ্রমিকদের কাজ। তবে কঠিন পরিশ্রমের পরেও ন্যায্য মজুরি পাচ্ছেন না মূল্যস্ফীতির চাপে থাকা শ্রমিকেরা। দেশের 41টি শ্রম খাতের 24টিতেই গত 6 থেকে 32 বছরে ন্যূনতম মজুরি বাড়েনি বলছে ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলস। শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিতে নীতিমালা ও আইন করায় জোর দিচ্ছেন বিশ্লেষকরা। এই তপ্তরোদেই কাজ করে যাচ্ছে নির্মাণসহ বিভিন্ন খাতে শ্রমিকেরা। তাদের বেশিরভাগেরই দৈনিক মজুরি 300 থেকে 700 টাকা। হাড় ভাঙা খাটুনি করলেও মূল্যস্ফীতির চাপে এই মজুরিতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে বলছেন তারা। সার দাম ছিল আগে 5 টাকা, এখন হয়েছে 10 টাকা। আমাদের স্যালারিগুলো যদি উন্নত করতো তাহলে আমাদের জন্য ভালো হতো। দিনে কাজ করতে হয় আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তারপরে অনেক সময় দেখা যায় আমাদের ওভারটাইম করা লাগে রাত 10টা পর্যন্ত। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলসের এক গবেষণা বলছে প্রায় 60% খাতে গত 6 থেকে 32 বছরেও মজুরি বাড়েনি। পেট্রোল পাম্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি গত 32 বছরেও পুনর্বিবেচনা হয়নি। এই খাতে শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি মাত্র 800 টাকা। আয়ুর্বেদিক কারখানায় মজুরি 4000-এর কিছু বেশি। জুতার কারখানা ও সিনেমা হলে শ্রমিকদের ন্যূনতম মজুরিও অনেক কম। বিলসের গবেষণা বলছে সরকারি তুলনায় বেসরকারি খাতে শ্রমিকদের মজুরি 29 থেকে 96% কম, আর ঢাকার তুলনায় গ্রামের শ্রমিকদের মজুরি অনেক কম। আমরা এখন যাচ্ছি এলডিসি গ্রাজুয়েশনে যাচ্ছি, আমরা উন্নয়নের এত বড় মাপকাঠি দেখাচ্ছি, আমরা পার ক্যাপিটা ইনকামের বৃদ্ধি দেখাচ্ছি, কিন্তু সেই অনুযায়ী কিন্তু মজুরি কোনোভাবেই আমাদের নির্ধারিত হয়নি। আইন তৈরি হওয়া উচিত যে নিচে বাংলাদেশে কেউ কোথাও মজুরি দিতে পারবে না। শ্রমিকদের কল্যাণে দ্রুত শ্রম আইনে পরিবর্তন আনা হচ্ছে জানালেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। আমরা আইএলও কনভেনশনে গিয়েছিলাম গত মাসে, তারা কিছু সাজেশন দিয়েছে, আমরা লেবারদের কিছু সাজেশন, মালিকদের কিছু সাজেশন, সব মিলিয়ে একটি সুন্দর শ্রম আইন ইনশাল্লাহ অচিরেই আমরা ইনশাল্লাহ জাতিকে উপহার দিতে পারব। কর্মীদের দক্ষতা বাড়াতে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে জানান শ্রম প্রতিমন্ত্রী। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্র্যাক ব্যাংকে থাকা উল্কা গেমসের কর ফাঁকির 50 কোটি টাকার উপর স্থিতাবস্থা জারি করেছে হাইকোর্ট। এতে এনবিআর আর টাকা তোলার সুযোগ থাকছে না। এ নিয়ে আবারও শুনানি হবে রোববার। এর আগে মঙ্গলবার দিনভর চেষ্টার পরও ব্র্যাক ব্যাংক থেকে এই টাকা আদায়ে ব্যর্থ হয় এনবিআর কর্মকর্তারা। অনলাইন জুয়া কোম্পানি উল্কা গেমসের বিরুদ্ধে 2 বছর আগে তদন্ত শুরু করে এনবিআরের গোয়েন্দা সংস্থা সিআইসি। টাকা নিয়ে যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য ব্র্যাক ব্যাংকে থাকা উল্কা গেমসের 53 কোটি টাকা আটকে দেওয়া হয়। তদন্তে প্রায় 50 কোটি টাকা কর ফাঁকির প্রমাণ পাওয়া যায়। মঙ্গলবার অ্যাকাউন্টটি সচল করে টাকা আদায় কর অঞ্চল 15কে নির্দেশনা দেয় সিআইসি। আদেশ পেয়ে ব্র্যাক ব্যাংকের গুলশান শাখায় যান কর্মকর্তারা, কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানায় ব্যাংক। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেও সুরাহা হয়নি। হাইকোর্টের নির্দেশনায় কোনো জায়গায় এনবিআরকে বলা হয় না যে সে টাকা নিতে পারবে না, কোনো জায়গায় বলা হয় নাই। সেটা হচ্ছে মামলাটার যেটা কথা বলা হচ্ছে, এটা হচ্ছে ওনাদের দুজন মালিকের মধ্যে দ্বন্দ্ব নিয়ে। সেটা তো আমার ইস্যু না, আমি চিনি আমার যে কোম্পানি সেটা ডিফারেন্ট এন্টিটি। আমরা কোম্পানির ডাইরেক্টরদের উপর তো কোনো ইয়ে করতেছি না, আমরা জাস্ট কোম্পানি থেকে পাওনাটা নিয়ে নিব, কিন্তু ওনাদের অ্যাকাউন্টে টাকাটা পড়ে আছে, কিন্তু টাকাটা ওনারা আমাদের দিচ্ছেন না। ব্যাংক কর্তৃপক্ষ জানায় ব্যাংকে থাকা এই টাকা নিয়ে মামলা চলছে উল্কা গেমস ও ভারতীয় কোম্পানি মুনফ্রগের মধ্যে। এর জেরে টাকা লেনদেনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এনবিআর এই টাকা পাবে কিনা সে বিষয়ে শুনানি হবে 5 মে। এনবিআর এর স্বার্থ রক্ষার্থে আমরা আদালতে যে দেখালাম যেখানে এনবিআর এর আছে আমরা কি করব, তখন আদালত আরেকটি আদেশ দেয়, এটা আগামী 5 তারিখে এটা শুনানি অন্তে ফয়সালা করার জন্য মাননীয় আদালত কর্তৃক এটা কার্যতালিকাভুক্ত আছে। এবং যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার এবং এই কারণে আমরা এখন আমাদের পক্ষে এইটা এখন দেওয়া সম্ভব না। পরে নিরাপত্তা বিবেচনায় ব্যাংক ছাড়েন কর কর্মকর্তারা। তারা জানায় সরকারের পাওনা আদায়ে অসহযোগিতা করায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাত 12টার পর থেকেই সারা দেশের ফিলিং স্টেশনগুলোতে শুরু হয়েছে নতুন দামে জ্বালানি তেল বিক্রি। ডিজেল ও কেরোসিনে 1 টাকা বেড়ে প্রতি লিটারে 160 টাকায় বিক্রি হচ্ছে, আর 2.5 টাকা বেড়ে পেট্রোল
লিটার প্রতি 124 টাকা 50 পয়সা ও অকটেন 128 টাকা 50 পয়সা বিক্রি হচ্ছে। দাম বাড়ায় কিছুটা অসন্তোষ জানিয়েছেন ক্রেতারা। মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জ্বালানির নতুন দাম ঘোষণা করা হয়। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ চালু করে সরকার। 4 টাকা কমায় আবার 2.5 টাকা বাড়ছে, কিংবা যদি আরো 10 টাকা বাড়ে আমাদের কিছু করার নাই, আমাদের গাড়ি আছে চালাইতে হবে। আমরা যতই করি দাবি করি এর কোনো মূল্য পাওয়া যায় না, সরকার আমাদের দিক খেয়াল রাখে না। তেল দামটা বাড়া নাই, এইটা বাড়ার লগে তেলের লগে মিলে না। আপনি ভালোভাবে দেখলে ভালোভাবে, খারাপভাবে দেখলে খারাপভাবে। পৃথিবীর অন্যান্য দেশেও এইভাবে চলছে। তো আপনার এখন 1 টাকা বাড়ছে, আগামীতে হয়তো আরো কিছু কমতেও পারে। তাপপ্রবাহে অক্সিজেন সংকটে মারা যাচ্ছে সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাতক্ষীরার চাষিরা। উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চিংড়ির মৃত্যুহার কমাতে ঘেরের পানির গভীরতা বৃদ্ধি, অক্সিজেন ট্যাবলেট দেওয়ার পরামর্শ মৎস্য কর্মকর্তাদের। চলতি বছরে সাতক্ষীরা জেলায় ছোট বড় মিলিয়ে 55,000 ঘেরে বাগদা চাষ হয়েছে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা 30,000 টন। এর মধ্যে সবচেয়ে বেশি বাগদা চিংড়ি চাষ হয়েছে শ্যামনগর ও আশাশুনি উপজেলায়। মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহে এবার চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা পড়েছে সংশয়ে। চলতি মৌসুমে ঘেরে দ্বিতীয় দফায় ছাড়া রেণুর বেশিরভাগই তীব্র গরমে মারা গেছে। অত্যাধিক তাপদাহের কারণে মাছ মারা যাচ্ছে, মানে ঘেরে আটন পাতলে মরা মাছ পাওয়া যাচ্ছে। রেণু নিচ্ছে, সেই রেণুর বাচ্চা আসে আমাদের পানিতে টিকতিস না, বাঁচতিস না, ওই যায় স্ক্যান করে ওই হয়ে মারা যাচ্ছে। চাষিরা বলছেন খালগুলো মুক্ত থাকলে এই গরমে বাগদা চিংড়ি রক্ষায় তারা পর্যাপ্ত পানি পেত। তাদের এবার লোকসান গুনতে হবে। মাছও পাচ্ছি না, মাছও মারা যাচ্ছে, এবং আমাদের জন মজুরি এটা ওটা শ্রমিকদের দিয়ে আমাদের ব্যাপক লস। খাল অবমুক্তর মাধ্যমে পানি জানি সঠিকভাবে জোয়ার ভাটা খেলতে পারে, এবং আমরা এই পানি ঘেরে নিয়মিত দেওয়ার মাধ্যমে মাছগুলোকে বাঁচাতে পারি, তার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে বিনীত আবেদন থাকবে। তাপপ্রবাহ, পর্যাপ্ত পানি না থাকা ও অতিরিক্ত লবণের কারণে বেশি মাছ মারা যাচ্ছে বলে জানিয়েছে মৎস্য কর্মকর্তা। জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব, এটা মোকাবেলা করতে গেলে আগামীতেও তাদেরকে ঘেরের গভীরতা মিনিমাম যে শুষ্ক মৌসুমে 4 থেকে 5 ফিট পানি ধারণ ক্ষমতা থাকে, এরকম ঘেরের গভীরতা বৃদ্ধি করা বিকল্প নেই। রপ্তানিজাত চিংড়ির 1/3 যোগান দেয় সাতক্ষীরা জেলা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সবশেষ খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী